নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী মিস্টার আলী পারভেজ মালিক ইনি একটি বিস্ফোরক সত্যি কথা স্বীকার করে ফেলেছেন। অ্যাকচুয়ালি পাকিস্তানের একটি মিডিয়াতে, মানে একটি নিউজ মিডিয়াতে ওনার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। সেই ইন্টারভিউতে উনি অকপটে পাকিস্তানের দুরবস্থা এবং সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার স্ট্রেংথ এবং তার যে অ্যাকচুয়াল বাস্তব যে পিকচারটা, সেইটা উনি মুখ ফসকে বের করে ফেলেছেন বা স্বীকার করে ফেলেছেন যে ইন্ডিয়া আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে বা ডেভেলপমেন্ট করেছে এবং তাদের পুরো রেস্ট্রিকশনস ওরকম আমাদের দেশের মতন নয়, বা আমাদের দেশের মতো তাদের পরিবেশটাই নয়। তো যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ, কিন্তু এইটা নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করে নিই। সেটা হচ্ছে অ্যাকচুয়াল মানে দুটো দেশের পার্থক্যটা আজকের আলোচনায় বুঝতে পারবেন, খুব ইনফরমেটিভ হবে আশা করি। এবং আমি যেগুলো কথাবার্তা বলি বা বলবো সেগুলো উইথ ইনফরমেশন এবং ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস এবং ডেটা নিয়ে কথা বলি সবসময়। তো কাজে সেইভাবেই কথা বলবো, কাজে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত থাকবেন, আশা করি এনজয় করতে পারবেন। তো যাই হোক, মিস্টার আলী পারভেজ মালিক যে সত্যিটা স্বীকার করেছেন এবং তাতে উনি বলেছেন যে ভারতবর্ষের কাছে যে কোনো সময় দাঁড়িয়ে অন্তত 60 থেকে 70 দিনের মতন তেল মজুদ আছে বা বর্তমানেও থাকে বা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে আমাদের হাতে মাত্র 5 থেকে 7 দিনের তেল মজুদ আছে, এর বেশি আমাদের ক্যাপাসিটি নেই। এবং মানে পাকিস্তানের আজকের দিনে ফিনান্সিয়াল যে কন্ডিশন, তাতে এর বেশি তেল কেনার সামর্থ্য নেই। এবং পাকিস্তানের কারোর কাছে কোনো মন্ত্রী হলেও তার কাছে এতখানি অডাসিটি বা তার ক্যাপাসিটিতে নেই, বা তার হাতে সেই ক্ষমতা নেই যে কোনো একটা সিগনেচার করে সে কিছুটা তেল জনগণের জন্য রিলিজ করতে পারবে। মানে কোনো মন্ত্রীর হাতে এই ক্ষমতাটা এখন আর নেই। মানে এটা পাকিস্তানে কোনো কালেই ছিল না। পাকিস্তানের পুরো মন্ত্রী সভা বা পাকিস্তানের পুরো শাসন ব্যবস্থাটা ডিপেন্ড করা হচ্ছে আর্মির উপর, বা আর্মির মেজর জেনারেলরা যেরকমভাবে চালাতে চায় সেই হিসাবে। তো এই একটা স্টেটমেন্ট বুঝিয়ে দেয় যে ভারত আর পাকিস্তানের মধ্যে বর্তমানে ব্যবধানটা কোথায়। 1947 সালে দেখবেন একই সময়ে একই দিনে কম বেশি, মানে পাকিস্তান স্বাধীন হয়েছে 14ই অগস্ট আর ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে হচ্ছে 15ই অগস্ট। তার মানে একই সময়ে কম বেশি জাস্ট একটা দিনের পার্থক্য। জিরো বা স্ক্র্যাচ থেকে দুটো দেশ শুরু করে একটা দেশ আজকের দিনে চাঁদে পৌঁছাচ্ছে। আইসিবিএম তৈরি করেছে, মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সে নিজের ক্যাপাসিটিতে তৈরি করেছে। নিজের ক্ষমতায় সে নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন তৈরি করে। সব থেকে বড় কথা, আজকের দিনে দাঁড়িয়ে একদম লেটেস্ট ফিগার বা আপডেটেড আমি আপনাকে ফিগার দিচ্ছি, সেটা হচ্ছে আজকের দিনে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে, সেই ফরেন এক্সচেঞ্জের টোটাল ভলিউম হচ্ছে $701 বিলিয়ন। আবারও বলছি, $701 বিলিয়ন। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে খানিকটা রুপি ভ্যালু ডিটোরিয়েট করেছে, যার ফলে এবং টোটাল মানে ধরুন জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসে চেঞ্জেস এসছে, যার ফলে সামান্য কিছু অন্তর হবে, মানে চেঞ্জ হবে। সেই $701 বিলিয়নটা সামান্য কিছু হয়তো $50 বিলিয়ন হয়তো কম হলেও হতে পারে, বাট ওভারঅল আমি যদি দেখি তাহলে লেটেস্ট যা রিপোর্ট বার করা হয়েছিল $728 বিলিয়ন ছিল। তারপরে কিছু কারেকশন হয়েছে, এই মিডল ইস্টের যুদ্ধের ফলে বেশ কিছু তেল কিনতে পয়সা গেছে, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট যে ভারতবর্ষের কাছে যে বৈদেশিক মুদ্রার যে সঞ্চয় আছে সেটা হচ্ছে $701 বিলিয়ন। আর ঠিক এই একই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় রয়েছে সেটা কম বেশি 21 পয়েন্ট সামথিং, আপনি $22 বিলিয়ন ধরে চলুন। তার মানে এই কোথায় আমরা দাঁড়িয়ে আছি, $701 বিলিয়ন। একই সময় স্বাধীনতা পেয়েছি, জার্নি শুরু করেছি, সব কিছু করেছি, আর ভারতবর্ষের উপর আঘাত অনেক বেশি এসছে, অনেকগুলো যুদ্ধকে ফেস করতে হয়েছে। তারপরে দাঁড়িয়ে আমরা $701 বিলিয়ন ফরেন রিজার্ভ মেনটেন করছি, আর সেই একই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান মেনটেন করছে জাস্ট $22 বিলিয়ন। এর মধ্যে মাথায় রাখবেন, এই এন্টার $22 বিলিয়ন কিন্তু সে চাইলেও বার করতে পারবে না। তার একটা প্রপার রেশিও আছে, যে রেশিওতে দাঁড়িয়ে পাকিস্তান যদি তার কোনো প্রয়োজনের জন্য কিছু বৈদেশিক মুদ্রা বার করতে চায়, তাহলে একটা হিসাব আমি আপনাকে জাস্ট সাধারণ এক্সাম্পল হিসেবে বলছি, কম বেশি 11 থেকে 12 বিলিয়ন ডলার ওকে রিজার্ভে রাখতে হবে, বাদ বাকি এই 10-11 বিলিয়ন ডলারের মতন অ্যামাউন্ট সে প্রয়োজনের ক্ষেত্রে বার করতে পারবে। তার মানে চাইলেও সেই $22 বিলিয়ন বার করতে পারবে না। সব থেকে বড় কথা, টোটাল সঞ্চয় যদি বার করে একটা দেশের ইকোনমি চলে, তাহলে কি সেটা সুস্থ ইকোনমি? আপনারাই ভাববেন বা আপনারাই বলবেন। যার ফলে আজকের দিনে ভারতবর্ষ কোথায় আর পাকিস্তান কোথায়? তো যার ফলে এই বিশাল বৈষম্য, এবং এটা আবেগ নয়, এটা একটা গ্রেট ডাইভারজেন্স হয়ে গেছে পাকিস্তান আর ভারতের বর্তমান পিকচারে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ প্রথম থেকেই প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার উপর জোর দিয়েছিল। ভারতবর্ষে কিন্তু খেয়াল করবেন,
কোনো দিন আর্মি রুলড গভর্নমেন্ট হয়নি, বা ভারতবর্ষে কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা কোনোদিন গড়ে ওঠেনি। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে দেখবেন আইআইটি, আইআইএমএস, এআইএমএস, মানে এইমস যেটাকে বলা হয়, ইসরো, ডিআরডিও, এই ধরনের সমস্ত অর্গানাইজেশন তৈরি করেছে, এবং নির্বাচন কমিশনটাকে সেপারেট রেখেছে বা ইলেকশনটাকে সেপারেট রেখেছে, প্রতিষ্ঠানকে আলাদা করে রেখেছে। মানে নির্বাচন কেন্দ্রিক কোনো কিন্তু প্রতিষ্ঠানকে তৈরি করেননি, বা প্রতিষ্ঠানকে ব্যবহার করে কিন্তু ইলেকশনের কথা মাথায় আসেনি। যার ফলে এই নির্বাচন কমিশনের মতন প্রতিষ্ঠানও কিন্তু আজকের দিনে ইউনানিমাস একটা আলাদা গভর্নিং বডি, সে তার নিজস্ব শাসন ব্যবস্থা আছে, সে তার মতন করে চলে। ফলে সে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দেয় যে ডিউরিং ইলেকশন কি কি করা হবে আর কি কি করা হবে না। যার ফলে দেখুন আজকের দিনে এই ধরনের মানে এই ইলেকশন কমিশন ছিল, এবং সে তার রুলস অনুযায়ী চলেছিল বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল, এবং যার ফলে এই 2 দিন বা 3 দিন আগে আমরা রেজাল্টে অসম্ভব একটা একটা অঘটন দেখলাম, যে একটা শাসন ব্যবস্থা চলে গিয়ে সম্পূর্ণ অন্য একটা শাসন ব্যবস্থা এলো। এটা কিন্তু সম্ভব হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার বা ইলেকশনের জন্য, বা ইলেকশন কমিশন তার যে অধিকার ছিল সেটাকে সে ইমপ্লিমেন্ট করতে পেরেছিল বলে। এটাকে যদি সে ইমপ্লিমেন্ট না করতে পারতো তাহলে এই রেজাল্ট হয়তো আসতো না। তো যার ফলে ভারতবর্ষ কিন্তু প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক যে ইম্পর্টেন্স, সেই পিরামিডটাকে কোনোদিন ভাঙেনি। ওয়ারাজ পাকিস্তানকে দেখবেন, পাকিস্তান সবসময় কিন্তু ব্যক্তিকেন্দ্রিক এবং সামরিক ভর কেন্দ্রিক ছিল। অথচ 1950 সালেও যদি দেখা যায় তাহলে পার পারসন মাথাপিছু আয় কিন্তু পাকিস্তানের ভারতের থেকে বেশি ছিল। অথচ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখবেন পাকিস্তান কিন্তু আইদার ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তির মধ্যে হচ্ছে সেনাবাহিনীর হেড কেন্দ্রিক। এটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এক্ষেত্রে শেয়ার করি, আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী, সিলেক্টেড অর ইলেক্টেড, কোনো প্রধানমন্ত্রী 5 বছর পূর্ণ করতে পারেনি। আমি আবারও কথাটা রিপিট করছি, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী 5 বছর টানা শাসন ব্যবস্থা চালাতে পারেনি বা 5 বছর কমপ্লিট করতে পারেনি। কি হয়েছে আপনারাও জানেন, কোনো না কোনো কু হয়েছে, বা কোনো না কোনোভাবে সামরিক শাসন ব্যবস্থা এসছে, কোনো না কোনোভাবে সামরিক শাসন ব্যবস্থা ফাইনালি কন্ট্রোলটা নিয়েছে। যার ফলে ভারতের যে কোনো সিস্টেম পাকিস্তানের তুলনায় অনেক বেশি স্বচ্ছ, তারা নিজের মতন করে স্বাধীনভাবে শাসন ব্যবস্থা চালাতে জানে এবং চালাতে পারে। whereas পাকিস্তানে কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে এগেইন ওই যে বললাম ব্যক্তি, এবং ব্যক্তির মধ্যেও সেনাবাহিনীর যিনি সুপ্রিম অথরিটি তিনি কিন্তু অ্যাকচুয়ালি শাসন ব্যবস্থাটা চালান। যার ফলে তাদের কোনো গণতান্ত্রিক জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। এর ফলে পাকিস্তানের শাসন ব্যবস্থায় কিন্তু দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, পাকিস্তানের এর আগের যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি ছিলেন, বা আর্মির যিনি প্রধান ছিলেন, জেনারেল কমর বাজওয়া, আজকের দিনে উনি রিটায়ার করে গেছেন, এবং রিটায়ার করার পরে তার ডিক্লেয়ার্ড, আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন, তার ডিক্লেয়ার্ড নেটওয়ার্থ বা টোটাল আজকের দিনে সম্পত্তি, তার পরিমাণ হলো 460 কোটি টাকা ভারতীয় মুদ্রায়। আজকের দিনে পাকিস্তানের পূর্বতন যিনি প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল কমর বাজওয়া, তার কিন্তু 460 কোটি টাকার নেটওয়ার্থ বা অ্যাসেট ভ্যালুয়েশন। আমাদের দেশের কোনো সেনাবাহিনীর প্রধানের 460 কোটি টাকা ছেড়ে দিন, 46 কোটি টাকারও নেটওয়ার্থ বা প্রপার্টি বা অ্যাসেট ভ্যালুয়েশন আছে বলে মনে করতে পারি? আমি তো পারছি না। যদি আপনাদের কারোর নাম মাথায় আসে বা মনে আসে তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন, আমারও জানার ইচ্ছা রইল। ফলে ভারতবর্ষের সেনাবাহিনী কেউ কোনো একজন প্রধান 46 কোটি টাকা বা 26 কোটি টাকা এই ধরনের কোনো নেটওয়ার্ক তৈরি করেছেন বা অ্যাসেট ভ্যালুয়েশন আছে বলে আমি মনে করতে পারছি না, তাহলে অত খবরে থাকতো। তো এইটা হলো পার্থক্য, যে একটা মিলিটারি প্রধান তার আজকের দিনে নেটওয়ার্ক বা অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে 460 কোটি টাকা। ভারতবর্ষে এই ধরনের সামরিক ব্যবস্থার কোনো সিস্টেমই নেই। আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে সরকারই আসুক না কেন, যে মানুষ যাকে ভোট দিয়েছে, তার ফলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে সরকার জয়ী হয়েছে সেই সরকারই এসছে। এবারে মাথায় রাখুন তার ফলে বেনিফিটটা কি হয়েছে। মিডল ইস্টের যে কোনো সময়ের যুদ্ধ বা যে কোনো সময়ের কোনো অঘটন ঘটেছে বা কোনো রকম সিচুয়েশন চেঞ্জ হয়েছে, কোনো রকম যুদ্ধকালীন তৎপরতা এসছে বা যুদ্ধ হবে বা হতে পারে এরকম একটা ব্যবস্থাও যখন এসছে, তখন ভারতবর্ষ কিন্তু প্লেন পাঠিয়ে, দরকার হলে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে কিন্তু ইভেন ইসরায়েল, ইরান, ইরাক, সিরিয়া এই সমস্ত জায়গা থেকে তারা কিন্তু তাদের যে নাগরিক, মানে ভারতবর্ষের নাগরিককে ভারতবর্ষ ফিরিয়ে নিয়ে এসছে, এবং ফ্রি অফ কস্ট ফিরিয়ে নিয়ে এসছে, তার নিজের দেশে ফিরিয়ে নিয়ে এসছে। কম করে হলো 8,000-এর বেশি নাগরিককে বিভিন্ন সময়ে
ভারতবর্ষ তার দেশে ফিরিয়ে নিয়ে এসছে। এবং 2023, 24, 25, ইভেন 26-ও অপারেশন সিন্ধু, অপারেশন অজয়, এগুলো তার লিভিং এক্সাম্পল, যাতে সে তার নিজের দেশের নাগরিককে আবার এই সমস্ত যখন টার্ময়েল চলছে বা সিচুয়েশন যখন ঠিক নেই, যুদ্ধ লাগতে পারে এরকম অবস্থায় বা যুদ্ধ লেগে গেছে এরকম অবস্থায়, কিন্তু স্পেশালি তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে, সেই সব দেশের সঙ্গে কোঅর্ডিনেট করে নিজের দেশের নাগরিককে কিন্তু ফিরিয়ে নিয়ে এসছে, যেখানে কিন্তু পাকিস্তান একটা নাগরিককেও ফিরিয়ে নিয়ে আসতে পারেনি। এবং এমনও এক্সাম্পল আছে যে ভারতবর্ষ অন্যান্য অনেক দেশের নাগরিককে ফিরিয়ে নিয়ে এসে তাদের দেশে আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। যার ফলে ইভেন এই মিডল ইস্টের যুদ্ধের সময়ও যখন ইরানের উপর স্যাংশনস রয়েছে, ইভেন ধরুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও যখন এন্টায়ার ওয়েস্টার্ন কান্ট্রিজ তথা ইউএসএ যখন প্রচুর স্যাংশন চাপিয়ে রেখেছে, ভারতবর্ষ কিন্তু কারোর পরোয়া না করে, কারোর তোয়াক্কা না করে রাশিয়ার থেকেও তেল কিনেছে, ইরানের থেকেও তেল কিনেছে। এবং এই মিডল ইস্টের যুদ্ধের সময় কিন্তু সবার রক্তচক্ষু উপেক্ষা করে ভারতবর্ষ কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়ে, যেটা কমিয়ে দিয়েছিল, সেটা কিন্তু আবার 36% ভারতের তেলের যে কেনাকাটি হয় তার 36% কিন্তু বাড়িয়ে নিয়ে সে রাশিয়ার থেকে তেল কিনেছে, যেটাতে কিন্তু কোনো দেশের কিন্তু ক্ষমতা হয়নি যে ভারতবর্ষকে কেউ কিছু বলবে বা আর নতুন করে কোনো রেস্ট্রিকশন চাপাবে। ইউএসএ তো অনেক চেষ্টা করলো, কম বেশি প্রায় 50%-এর ট্যাক্স চাপিয়ে দিয়েছিল তো একটা সময়, তাও তো ভারত তো মাথা তো নোয়ায়নি। ভারত তাকেও পরোয়া না করে সে রাশিয়ার থেকে তেল কিনে গেছে। এবং মানে ক্লিয়ারলি ভারতবর্ষ বলেছে যে আমার নীতি অনুযায়ী এবং আমি যেখানে সুবিধা পাবো আমার দেশের স্বার্থ বা বেনিফিট অনুযায়ী যেটা আমার ঠিক মনে হয় আমি সেটাই করব। তার জন্য যে দেশ থেকে আমার যতটা তেল কেনার প্রয়োজন মনে করব আমি ততটাই তেল কিনব। আবার ভারতবর্ষ কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমি মেনটেন করে ইসরায়েলের সঙ্গেও ভালো রিলেশন মেনটেন করেছে, ইরানের সঙ্গেও ভালো রিলেশনশিপ মেনটেন করেছে। আবার আজকের দিনে কিন্তু ইউএই অ্যান্ড সৌদি আরবের সঙ্গেও কিন্তু ভারতের যথেষ্ট ভালো সম্বন্ধ আছে, যার ফলে একসঙ্গে যখন একই সাথে ইসরায়েলের সঙ্গেও বিভিন্ন ধরনের প্রতিরক্ষা চুক্তি এবং সাজ সরঞ্জাম কেনা নিয়ে চুক্তি হচ্ছে, ঠিক একই সময় দাঁড়িয়ে কিন্তু ইরানের চাবাহার পোর্টেও কিন্তু ভারতবর্ষ ইনভেস্টমেন্ট করেছে, সেখানের পোর্টেরও কিন্তু ডেভেলপমেন্টে ভারতবর্ষের কন্ট্রিবিউশন রেখেছে। এবং আজও কিন্তু অফিসিয়ালি ভারতবর্ষ কিন্তু চাবাহার পোর্ট থেকে বেরিয়ে আসেনি, যদিও তাদের উপর স্যাংশন চাপানো আছে, যেটা 26শে এপ্রিল পর্যন্ত ডেডলাইন ছিল, তারপরে ওটার এখনও আর কিছু হয়নি। কিন্তু যাই হোক, ভারতবর্ষ কিন্তু চাবাহার থেকে টেকনিক্যালি বা অফিসিয়ালি কোথাও এক্সিট করেনি, হয়তো এই মুহূর্তে গো স্লো প্রসেসে চলছে, সেটা আলাদা জিনিস। কিন্তু ভারতবর্ষ যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে, অন্তত 1200 কোটি টাকা ইরানকে দিয়েছে চাবাহার পোর্টের জন্য, টাইম টু টাইম $250 মিলিয়ন যেটা দেওয়ার কথা সেটাও দিয়েছে, এবং দিয়ে কিন্তু চাবাহার পোর্টের উন্নতিকরণ করেছে। এবং আগামী 25 বছরের জন্য কিন্তু এগ্রিমেন্ট করা আছে চাবাহার পোর্টে ইরানের সঙ্গে, কিন্তু ভারতবর্ষ কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসেনি। আবার আরেকটা জিনিস দেখুন যে ভারতবর্ষ কিন্তু এক্স্যাক্টলি কারোর পক্ষে নেই বা কারোর পক্ষে কিন্তু কথা বলছে না। ভারত যেরকম ইসরায়েলের সঙ্গেও ভালো বা মন্দ নিয়ে কথা বলেছে বা তাকেও যেরকম ভালো বা মন্দ পরামর্শ দিয়েছে, সেম ওয়েতে কিন্তু ইরানকেও তার যা বলার সেটা সে টাইমলি বলেছে। আবার সে ইরাকের সঙ্গেও কথা বলেছে বা বলছে, আবার সে আমেরিকার সঙ্গেও যতটুকু প্রয়োজন যা ডিপ্লোমেসিতে রয়েছে সেই রাস্তা কিন্তু খোলা রেখেছে। আবার রাশিয়ার সঙ্গেও ঠিক কিন্তু ডিপ্লোমেসিতে একই জিনিস বা একই পেস মেনটেন করে চলেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা লোহিত সাগরে এই হুতি আক্রমণের ফলে মিডল ইস্টে যখন এই অয়েলের সাপ্লাই চেন ভেঙে পড়লো, তখন কিন্তু ভারত পিছিয়ে না এসে ভারত কিন্তু একটা নতুন রাস্তা নিল, একটা নতুন এভিনিউ খুললো, যেটাকে বলা হচ্ছে IMEC, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর। IMEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডর, এইটা নিয়ে ভারতবর্ষ অলরেডি কাজ শুরু করে দিয়েছে, যেটা ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএইর মধ্যে দিয়ে সৌদি আরব, জর্ডান, ইসরায়েল এবং গ্রিস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যে দেশের সঙ্গে তার প্রয়োজন আছে সেই দেশ পর্যন্ত সে কাজ করতে পারবে। এই IMEC দিয়ে কিন্তু সেই করিডরটাকে সে বানানোর কাজ অলরেডি চালু করে দিয়েছে। আরও আর একটা আপনাকে খুব ইম্পর্টেন্ট আপনাদের জিনিস বলে রাখি, এটাও জানা দরকার, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে আজকের দিনে মানে এখনের দিনে অলরেডি কিন্তু ভারতবর্ষ আগে থেকেই কাজ শুরু করেছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে। ভারতবর্ষের 3টে জায়গায় 3টে বিশাল স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা SPR বলা হয়, 3টে বিশাল স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস রয়েছে, যেটাকে সংক্ষেপে SPR বলা হয়। যার একটা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে, যার ক্যাপাসিটি হচ্ছে মানে তেল ধারণ ক্ষমতা বা তেল মজুত করে রাখার ক্ষমতা হচ্ছে 1.33 মিলিয়ন মেট্রিক টন। আর একটা কর্ণাটকের ম্যাঙ্গালোরে আছে, যার ধারণ ক্ষমতা হচ্ছে 1.50 মিলিয়ন মেট্রিক টন। আর একটা পাদুর বলে কর্ণাটকেরই আর একটা জায়গা রয়েছে, সেখানে সব থেকে বৃহত্তম একটা বা বৃহৎ একটা জায়গা রয়েছে, যেখানে হচ্ছে 2.50 মিলিয়ন মেট্রিক টনের ক্যাপাসিটি আছে। ফলে টোটালি 3টে রিজার্ভার নিয়ে 5.33 মিলিয়ন মেট্রিক টনের ক্যাপাসিটি আছে। সেইটা হচ্ছে টোটাল তেল রিজার্ভ করা রয়েছে বা থাকে ভারতবর্ষের কাছে, যা দিয়ে
যে কোনো এমার্জেন্সিতে ভারতবর্ষ 9.5 দিন পর্যন্ত কোথাও থেকে তেল না কিনলেও আগামী 9.5 দিন পর্যন্ত চালাতে পারে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখুন, এই যে তেলের রিজার্ভার বা এসপিআর, এর সঙ্গে ভারতবর্ষের যতগুলো তেল কোম্পানি আছে সেই প্রত্যেকটা তেল কোম্পানির যে কমার্শিয়াল তেল যেটা বাজারে রাখা আছে এবং তাদের কাছে মজুদ আছে, এই টোটাল যদি তেল মেলাই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি 60 থেকে 70 দিনের তেল মজুদ আছে। আমি আবারও বলছি 60 থেকে 70 দিনের তেল মজুদ আছে। তার মানে মোর দ্যান 2 মান্থস, 2 মাসের বেশি তেল যে কোনো সময় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের কাছে মজুদ আছে। ঠিক ওই একই সময় দাঁড়িয়ে পাকিস্তানের মতন একটা দেশ, যে দেশ সারাদিন আমাদের বিরুদ্ধে অর্থাৎ ভারতের বিরুদ্ধে কোনো না কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি করতে চায় এবং কোনো না কোনো ধরনের আঘাত আনতে চায়, তাদের ক্যাপাসিটিতে, তাদের পুঁজিতে মাত্র 5 থেকে 7 দিনের তেল রয়েছে। এইটা হচ্ছে দুটো পার্থক্য, মেইন পার্থক্য। এটা হচ্ছে কোয়ালিটির পার্থক্য, এটা হচ্ছে পেডিগ্রির পার্থক্য, এটা হচ্ছে জিনের পার্থক্য, এইটা হচ্ছে ব্লু ব্লাডের পার্থক্য। এইটা হচ্ছে ভারতবর্ষ বা ভারতবাসী আমরা, আর ওইটা হচ্ছে পাকিস্তান বা পাকিস্তানের লোকজনদের দুর্ভাগ্য। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ভারতবর্ষ আজকের দিনে সাধারণ মানুষের সুবিধার্থে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট ইভেন এই তেলের মানে মিডল ইস্টে যে তেলের যে দাম বেড়ে গিয়েছিল, তার ফলে যতটা তেলের দাম দেশে হয়তো বাড়তে পারতো সেইটা না বাড়িয়ে সেন্ট্রাল এক্সাইজ ডিউটিকে যথেষ্ট পরিমাণ কমিয়ে তেলের দামকে নিয়ন্ত্রণে রেখেছে, যার ফলে তেলের দাম আজকের দিনেও দাঁড়িয়ে ভারতবর্ষে খুব সামান্যই বেড়েছে। যেটা আসল মানে আমি বলছি ক্রুড অয়েলের যে পরিমাণ দামের মূল্য বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী আঘাত বা সেই অনুযায়ী হিট কিন্তু আমাদের সাধারণ জনগণের কাছে পেট্রোল ডিজেলে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। পরবর্তীকালে কি হবে সেটা বলতে পারি না, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট তার এক্সাইজ ডিউটি কমিয়ে এটাকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। ওয়্যারঅ্যাজ পাকিস্তান যেহেতু ঋণ ভারে জর্জরিত, তার ফলে তার আইএমএফ এর যে স্যাংশনস রয়েছে এবং আইএমএফ এর যে রেস্ট্রিকশনস রয়েছে রাদার, সেই রেস্ট্রিকশনসের কারণে সে দাম তো কমানো তো দূরের কথা, পার লিটার এই মে মাস থেকে পার লিটারে সে 80 টাকা করে সে লেভি চাপাতে বাধ্য হয়েছে। ফলে পাকিস্তানে এখন প্রত্যেকটা মানে মানে তেল মানে আমি বলছি যে পেট্রোল হোক ডিজেল হোক, প্রত্যেকটা ইউনিটের বা প্রত্যেকটা জিনিসের দাম অসম্ভব পরিমাণে বেড়ে গেছে, কারণ আইএমএফ এর কন্ডিশনস মানতে গিয়ে পাকিস্তানকে প্রত্যেক লিটারে 80 টাকা করে লেভি চাপাতে হয়েছে, যার ফলে পাকিস্তানে এই মুহূর্তে তেলের দাম প্রচুর বেড়ে গেছে। আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যে পাকিস্তানের কাছে যেহেতু পয়সা নেই, কাজেই পাকিস্তানের ক্রেডেন্সিয়াল যেহেতু নেই বা গুডউইলটা নেই, যার ফলে কেউই কিন্তু আজকের দিনে পাকিস্তানকে তেল ছেড়ে দিন এলএনজি পর্যন্ত দিচ্ছে না, যার ফলে লেটার অফ ক্রেডিট পাকিস্তানের হয়ে কেউ কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করছে না। এখানে আমি কতগুলো ডিফারেন্স আপনাদেরকে খালি চোখে একদম মানে খুব তাড়াতাড়িতে দেখিয়ে দিচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ হচ্ছে জিডিপি মানে মানে আমি বলছি ইকোনমিক শক্তি অনুযায়ী যদি দেখি, তাহলে ভারতবর্ষ আজকের দিনে 6ষ্ঠ বৃহত্তম ইকোনমি, এমনিতে 4th হয়েছিল, জাস্ট এই কতগুলো প্যারামিটার চেঞ্জের জন্য 6th লার্জেস্ট ইকোনমি। ভারতবর্ষের এই মুহূর্তে ইকোনমিক ট্রানজাকশন মানে আমি যদি ইকোনমিটাকে বলি তাহলে এটা হচ্ছে $4.2 বিলিয়ন, ট্রিলিয়ন ডলার, আবারও বলছি $4.2 ট্রিলিয়ন ডলারের ইকোনমি আজকের দিনে ভারতবর্ষ। ওয়ারা সেইখানে পাকিস্তান হচ্ছে জাস্ট $410 বিলিয়ন ইকোনমি। ভারতবর্ষ কোথায় $4.2 ট্রিলিয়ন আর পাকিস্তান হচ্ছে $410 বিলিয়ন। কোথায় ট্রিলিয়ন আর কোথায় বিলিয়ন? ভারতবর্ষের আজকের দিনে সামরিক খাতের বাজেট হচ্ছে কম বেশি $93 থেকে $94 বিলিয়ন, $93 থেকে $94 বিলিয়ন। সেইখানে পাকিস্তানের টোটাল বাজেট ইনক্রিমেন্টের পরে হচ্ছে মাত্র $9 বিলিয়ন, মানে আমরা অন্তত 10 গুণেরও বেশি এগিয়ে রয়েছি। আমাদের হচ্ছে $93 থেকে $94 বিলিয়ন, পাকিস্তানের মাত্র $9 বিলিয়ন। আর একটা জিনিস হচ্ছে আমাদের দেশের মুদ্রাস্ফীতি এই মুহূর্তে 3.4% স্থির হয়ে রয়েছে। পাকিস্তান কিন্তু 2023-24 প্রায় কম বেশি 30% ইনফ্লেশনে চলছিল, আজকের দিনে খানিকটা কমে তাও 10.9% দাঁড়িয়ে আছে, অর্থাৎ কম বেশি 11% হচ্ছে পাকিস্তানের আজকের দিনে রেট অফ ইনফ্লেশন, ওয়্যারাজ আমাদেরটা কিন্তু স্ট্যাটিক হয়ে রয়েছে 3.4% ইনফ্লেশন রয়েছে। আজকের দিনে সব থেকে বড় জিনিস যেটা আইএমএফ এর খাতায় ভারতবর্ষের উপর কোনো ঋণ নেই। আবারও বলছি ভারতবর্ষ আজকের দিনে অ্যাবসলিউটলি এবং কমপ্লিটলি ঋণ ফ্রি বা ডেট ফ্রি একটা দেশ, মানে ভারতবর্ষে কারোর উপরে কোনো ঋণ নেই। আপনারা চাইলে গুগলের উপর সার্চ করতে পারেন, আইএমএফ এর লিস্টে কোনো ঋণ ভারতবর্ষের নামে নেই। ভারতবর্ষ ফলে একটা লোন ফ্রি কান্ট্রি। ওয়্যারাজ আইএমএফ এর লিস্টে পাকিস্তান হচ্ছে 4র্থ বৃহত্তম ডেটার, মানে 4র্থ বৃহত্তম ধার করা একটা দেশ, এবং সেইটার পরিমাণ হচ্ছে $10.5 বিলিয়ন। আবারও বলছি ভারতবর্ষ পাকিস্তান আইএমএফ এর লিস্টে 4th লার্জেস্ট বা বিগেস্ট ডেটার, মানে ধার করা দেশগুলোর মধ্যে 4 নম্বরে আসে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আইএমএফ এর কাছ থেকে পাকিস্তানের ধারের পরিমাণ হচ্ছে $10.5 বিলিয়ন।
খুব সোজা চোখেও যদি দেখি তাহলে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ MBZ যাকে বলা হয়, এদের দুজনের সঙ্গে বর্তমান ভারতবর্ষের সরকার তথা স্পেশালি মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার জয়শঙ্কর এবং মিস্টার অজিত ডোভালের যথেষ্ট ভালো সম্পর্ক এবং এন্টার ভারতবর্ষের গভর্নমেন্টের সঙ্গে সৌদি আরব এবং ইউএই দুজনের সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক, যার ফলে যে কোনো সময় কোনো টার্মোয়েলে কোনো এই ধরনের তেলের কোনো ক্রাইসিস বা কোনো রকম অসুবিধা হলে ভারতবর্ষের গভর্নমেন্টের সঙ্গে এই দুটো দেশের গভর্নমেন্টের শুধু ফোনে কথাতেই কিন্তু আমরা অনেক কিছু সলিউশন পেয়ে যাই, কোনো না কোনোভাবে সলিউশন কিন্তু এসে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখুন, এই মিডল ইস্টের যুদ্ধের মধ্যেও এই কয়েকটা দিন আগেও ভারতবর্ষের সঙ্গে কাতারের এলএনজি কেনার জন্য 20 বছরের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আগামী দিনে দাম অস্বাভাবিকভাবে বাড়লেও অলরেডি যে ডিক্লেয়ার্ড অ্যামাউন্টে এগ্রিমেন্টটা হয়েছে ভারতবর্ষ সেই ডিক্লেয়ার্ড অ্যামাউন্টেই কিন্তু এলএনজি পেতে থাকবে। এটা কাতারের সঙ্গে 20 বছরের এগ্রিমেন্ট হয়েছে। আর ইউএইর সঙ্গে আমাদের ভারতবর্ষের 4টে বিভিন্ন কোম্পানির আমি নামগুলো জানিয়ে দিচ্ছি, তাদের সঙ্গে বিভিন্ন রকমের এগ্রিমেন্ট হয়েছে এবং সেগুলো সবকটাই লং ডিউরেশন, কোনোটা 10 বছরের, কোনোটা 14 বছরের, কোনোটা 15 বছরের। যেমন ধরুন ভারতবর্ষের HPCL, গেল এবং HPCL, ভারতবর্ষের গেল এবং HPCL এর সঙ্গে ইউএইর যে রাষ্ট্রীয় কোম্পানি যেটা অ্যাডনক বলে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি, অ্যাডনক ADNOC, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি, এর সঙ্গে গেইল এবং HPCL এর কন্ট্রাক্ট হচ্ছে 10 বছর করে। ইন্ডিয়ান অয়েলের একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে এগেইন অ্যাডনকের সঙ্গে, যেটা হচ্ছে 14 বছরের। আবার অ্যাডনকের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের আরেকটা এগ্রিমেন্ট সাইন হয়েছে যেটা হচ্ছে 15 বছর ধরে। তার মানে ইউএইর সঙ্গে কম বেশি 10 থেকে 15 বছরের এগ্রিমেন্ট, আর কাতারের সঙ্গে 20 বছরের এগ্রিমেন্ট কিন্তু এই ফেজের মধ্যে দিয়ে কিন্তু চালু হয়ে গেছে। মিডল ইস্টে যখন এই সমস্ত ঝড় চলছে বা এই সমস্ত যুদ্ধ চলছে, ভারতবর্ষ কিন্তু চুপচাপ নিজের কাজ করে গেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখছি সবার সঙ্গেই, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএইর সঙ্গে ভারতবর্ষের টোটাল ব্যবসার পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন, যেটা রিসেন্টলি একটা CEPA অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট একটা ইউএইর সঙ্গে গত মাস বা তার আগের মাসে জানুয়ারিতে যখন এই MBZ এসেছিলেন ইউএই থেকে, তখনই একটা সাইন হয়েছিল এবং সেইটার আন্ডারে এই CEPA এর আন্ডারে 2000 আর নেক্সট 5 বছরের মধ্যে, এটা তো 2026-এ দাঁড়িয়ে $100 বিলিয়ন ব্যবসা হচ্ছে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে, তার মানে কমপ্লিশন অফ 2031 এবং 2032-এ শুরু, এর মধ্যে টার্গেট রাখা হয়েছে এই $100 বিলিয়ন বিজনেসটাকে $200 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য। তার মানে নেক্সট 5 বছরের মধ্যে ইউএই এবং ভারতবর্ষের টার্গেট হচ্ছে যৌথ ব্যবসায় এই ট্রানজ্যাকশনটাকে $200 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য। এর ফলে একটা জিনিস ক্লিয়ার যে ভারতবর্ষ আর পাকিস্তানের ব্যবধান যেটা, সেটা কিন্তু শুধু ভাগ্যের নয়, এটা হচ্ছে পিওর গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির একটা পিকচার। এটা কিন্তু পিওর গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির একটা জয়। ভারত যখন তার বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, পাকিস্তান কিন্তু তখন সেনাবাহিনীর উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্রয় দেয়। আজকের এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ম্যাচুরিটি এবং প্রফেশনালিজম থাকলে সংকটের মাঝেও দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, স্থিতিশীল রাখা যায়। ভারত কিন্তু আজকের দিনে গ্লোবাল একটা ভয়েস, পৃথিবীর যে কোনো দেশ কিন্তু ভারতবর্ষকে একটা অন্য চোখে দেখে। আপনারা কেউ যদি বিদেশ যখনই যান না কেন, যে মুহূর্তে কখনো কেউ জিজ্ঞেস করে যে কোন দেশের নাগরিক, যে মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে বলেন বা বলবেন ভারত, দেখবেন প্রত্যেক কটা কান্ট্রি আপনাকে যথেষ্ট সম্মানের সঙ্গে আপনার দিকে তাকায় এবং কোঅপারেশন পাবেন। আমি ঘুরি বলে বলছি আপনাদেরকে, প্রচণ্ড পরিমাণ আজকের দিনে রেসপেক্ট বেড়ে গেছে যে কোনো ভারতীয় নাগরিকের। ফলে পাকিস্তানের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে মানে আকাশ আর জমিনের পার্থক্য, যার ফলে পাকিস্তান আজ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই মুশকিল হয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থা, যার ফলে পরিশেষে একটাই সত্যি কথা যেটা বলা যায় যে একটা দেশ তেলের অভাবে থমকে দাঁড়িয়ে আছে, আর আরেকটা দেশ সঠিক নেতৃত্ব আর জাতীয় স্বার্থে দায়বদ্ধতা রেখে কোনো সংকটকে এই বিপদ বলে মনে করছে না এবং প্রত্যেকটা সংকট থেকে বেনিফিট কোনো না কোনোভাবে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সংকটকে নিজের ফেভারে নিয়ে আসছে, প্রত্যেকটা নাক থেকে অপরচুনিটি নিয়ে আসছে এবং প্রত্যেকটা বিপদ আপদ থেকে আরও বেশি নিজেকে ডেভেলপ করাচ্ছে এবং আরও বেশি উন্নতির রাস্তায় যাচ্ছে। যার ফলে এই দায়বদ্ধতা থাকলে কোনো সংকটই কিন্তু সেই দেশের অগ্রগতি যেটা আছে তাকে রুখতে পারে না। যার ফলে দেশের প্রতি যে অ্যাকাউন্টেবিলিটি এবং দেশের প্রতি ডিভোশন না থাকলে এই পরিমাণ ডেভেলপমেন্ট আসে না।
যাই হোক, আশা করা যায় যে আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। এখনো পর্যন্ত যারা সঙ্গে আছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কার কীরকম লাগলো। আমি নেক্সট ভিডিওতে আর একটা কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।